একটা সময় ছিল রাজনীতিতে জোট মানে মনে হতো সবাই একসঙ্গে হাঁটবে, একসঙ্গে লড়বে আর ভোটের মাঠে একে অন্যের শক্তি হয়ে দাঁড়াবে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এখন ছবিটা একটু অন্যরকম। এখানে জোট হচ্ছে, আবার জোটের ভেতরেই প্রশ্ন উঠছে কে কাকে ছাড় দেবে, কে কতটা জায়গা পাবে, আর শেষ পর্যন্ত কার নেতৃত্বে চলবে পুরো সমীকরণ। আর এই জায়গাতেই এখন সবচেয়ে বড় প্রশ্নটা উঠছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ঘিরে। কারণ জাতীয় নির্বাচনের সময় যে জোটকে বেশ শক্তিশালী মনে হয়েছিল, নির্বাচন শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই সেই জোটের ভেতর থেকে একজন শরিক সরে গেছে। 25 জুলাই খেলাফত মজলিস আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের আর কোনো কর্মসূচিতে অংশ নেবে না। দলটির ব্যাখ্যা, জোটটি মূলত ছিল নির্বাচনী সমঝোতা, আর নির্বাচন শেষ হওয়ায় সেই সমঝোতার কার্যকারিতাও শেষ হয়েছে। তাহলে প্রশ্নটা খুব স্বাভাবিক, খেলাফত মজলিস যদি বেরিয়ে যায় তাহলে এনসিপি কি থাকবে, নাকি বাংলাদেশের রাজনীতিতে এবার শুরু হতে যাচ্ছে আরেকটি নতুন সমীকরণ? কারণ এখানে শুধু একটা জোট ভাঙা বা না ভাঙার গল্প নেই, এর পেছনে আছে ভোটের হিসাব, নেতৃত্বের প্রশ্ন, স্থানীয় নির্বাচন, ঢাকা শহরের ক্ষমতার লড়াই এবং সবচেয়ে বড় কথা, নতুন একটি রাজনৈতিক দল নিজেকে কতটা স্বাধীনভাবে দাঁড় করাতে পারে সেই পরীক্ষা। প্রথমে আসি জাতীয় নির্বাচনের ফলাফলে। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী পেয়েছে 68টি আসন, আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে 6টি আসন। নির্বাচন কমিশনের প্রকাশিত দলভিত্তিক ভোটের হিসাবেও দুই দলের মধ্যে ব্যবধানটা বেশ বড়। জামায়াত পেয়েছে প্রায় 2,38,00,000 ভোট, আর এনসিপি পেয়েছে প্রায় 22,87,000 ভোট। অর্থাৎ জাতীয় নির্বাচনের মাঠে দুটো দলের রাজনৈতিক ও সাংগঠনিক ওজন এক ছিল না। এখানে আসছে আসল বিষয়। নির্বাচনের আগে জোটের প্রয়োজন ছিল দুই পক্ষেরই। জামায়াতের দরকার ছিল বিস্তৃত রাজনৈতিক সমীকরণ, আর এনসিপির দরকার ছিল একটি বড় নির্বাচনী প্ল্যাটফর্ম, যেখানে অপেক্ষাকৃত নতুন একটি দল পুরনো ও শক্তিশালী সাংগঠনিক কাঠামোর সঙ্গে একসঙ্গে মাঠে নামতে পারে। ফলে নির্বাচনের সময় জোটটা ছিল লাভের জায়গা, কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর হিসাবটা বদলে যায়। কারণ সংসদ নির্বাচন এক জিনিস, আর স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ অন্য খেলা। জাতীয় নির্বাচনে একজন প্রার্থী বা একটি আসন নিয়ে সমঝোতা করা যায়, কিন্তু স্থানীয় নির্বাচনে এখানে হাজার হাজার স্থানীয় নেতা, কর্মী, প্রার্থী, চেয়ারম্যান, মেয়র সবাই নিজের জায়গা চায়, আর তখনই শুরু হয় আসল দর কষাকষি। এনসিপিও এখন সেই জায়গাতেই নিজের শক্তি পরীক্ষা করতে চাইছে। দলটি ইতিমধ্যে 5টি সিটি কর্পোরেশনের জন্য মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে। ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং ঢাকা উত্তরে আরিফুল ইসলাম আদিবকে প্রার্থী করেছে এনসিপি। পাশাপাশি কুমিল্লা, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনেও প্রার্থী ঘোষণা করেছে দলটি। এটা কিন্তু ছোট কোনো রাজনৈতিক বার্তা নয়, কারণ এনসিপি মূলত বলতে চাইছে আমরা শুধু সংসদে কয়েকটি আসনের দল নই, আমরা স্থানীয় পর্যায়েও নিজেদের সংগঠন দাঁড় করাতে চাই, এবং এখানেই জামায়াতের সঙ্গে তাদের স্বার্থের সংঘাত তৈরি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ জামায়াতের সংগঠন দীর্ঘদিনের, তাদের স্থানীয় পর্যায়ে কর্মী আছে, কাঠামো আছে, সাংগঠনিক নেটওয়ার্ক আছে। অন্যদিকে এনসিপি তুলনামূলকভাবে নতুন, তাই এনসিপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে জাতীয় নির্বাচনের বাইরে নিজের ভোট ব্যাংক কতটা তৈরি হয়েছে সেটা প্রমাণ করা, আর সেই পরীক্ষা হবে স্থানীয় নির্বাচনে। এখন আসুন ঢাকার দিকে তাকাই, কারণ বাংলাদেশের স্থানীয় রাজনীতিতে ঢাকা শুধু একটা শহর নয়, ঢাকা হচ্ছে রাজনৈতিক শক্তি দেখানোর সবচেয়ে বড় মঞ্চ। ঢাকা উত্তর আর ঢাকা দক্ষিণ দুই সিটি কর্পোরেশনেই যদি কোনো দল শক্ত অবস্থান নিতে পারে, তাহলে সেটা সারা দেশে তাদের রাজনৈতিক বার্তা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। এনসিপি সেই কারণে ঢাকাকে খুব গুরুত্ব দিচ্ছে, আর জামায়াতও বসে নেই। ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচনকে ঘিরে জামায়াত সাদিক কায়েমকে সামনে এনেছে বলে প্রকাশিত প্রতিবেদনে এসেছে। ফলে দক্ষিণ ঢাকায় একটা সম্ভাব্য মুখোমুখি লড়াইয়ের আলোচনা তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এখানে এনসিপির আসিফ মাহমুদ বনাম জামায়াতের সাদিক কায়েমের এই লড়াই যদি সত্যি মাঠে গড়ায়, তাহলে সেটা শুধু দুই প্রার্থীর নির্বাচন থাকবে, নাকি এটা হয়ে যাবে দুই রাজনৈতিক ধারার শক্তি পরীক্ষার লড়াই? এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, এনসিপি আর জামায়াতের সম্পর্ক নিয়ে নানা আলোচনা থাকলেও এটাকে এখনই নিশ্চিতভাবে জোট ভেঙে গেছে বলা ঠিক হবে না। বরং বাস্তবতা হলো, নির্বাচনের পর দুই দলের মধ্যে রাজনৈতিক দূরত্ব এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে, আর খেলাফত মজলিসের সাম্প্রতিক সিদ্ধান্ত সেই প্রশ্নকে আরও বড় করে তুলেছে। তাহলে এনসিপির ভেতরে কি হচ্ছে?
এখানে মতের পার্থক্য থাকার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে। একটি অংশ মনে করে জামায়াতের সঙ্গে সমন্বয় রেখে এগোনো গেলে সংগঠন শক্তিশালী হবে এবং নির্বাচনী মাঠে সুবিধা পাওয়া যাবে। আরেকটি অংশ মনে করে এনসিপি যদি দীর্ঘমেয়াদে নিজস্ব জাতীয় রাজনৈতিক শক্তি হতে চায় তাহলে তাকে নিজের আলাদা পরিচয় তৈরি করতে হবে। এই দ্বিতীয় চিন্তাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ একটি নতুন রাজনৈতিক দলের সবচেয়ে বড় ভয় হচ্ছে সে কি নিজের পায়ে দাঁড়াচ্ছে নাকি অন্য কারো সংগঠনের ছায়ায় বড় হচ্ছে। এই প্রশ্নের উত্তর আগামী কয়েকটি নির্বাচনে এনসিপিকে দিতেই হবে। এখানে আবার আরেকটি বিষয় সামনে আসে। এনসিপির নেতাদের বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় দলের নেতাদের সঙ্গে বৈঠক এবং যোগাযোগ নিয়েও আলোচনা চলছে। এসব যোগাযোগকে কেউ কেউ ভবিষ্যতের নতুন সমীকরণের সম্ভাবনা হিসেবে দেখছেন। তবে এখানেও সাবধান হওয়া দরকার। কারোর সঙ্গে বৈঠক মানেই নতুন জোট হয়ে গেছে এমন সিদ্ধান্তে এখনই যাওয়া যায় না। রাজনীতিতে বৈঠক মানে কখনো সমঝোতা, কখনো আলোচনা, আবার কখনো শুধুই রাজনৈতিক যোগাযোগ। তাই আসল পরীক্ষা হবে কোন দল কার সঙ্গে নির্বাচনী মাঠে যাচ্ছে, কার সঙ্গে আসন সমঝোতা করছে, আর কোন প্রার্থীকে কোথায় সমর্থন দিচ্ছে। সেখানে বোঝা যাবে নতুন রাজনৈতিক মানচিত্রটা আসলে কোন দিকে যাচ্ছে। আর এই জায়গায় এসে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। জামায়াতের সঙ্গে থাকলে এনসিপির লাভ কি? প্রথম লাভ সংগঠন, দ্বিতীয় লাভ মাঠের কর্মী, তৃতীয় লাভ নির্বাচনী অভিজ্ঞতা, চতুর্থ লাভ একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয়ের সুবিধা। কিন্তু ক্ষতিও আছে। সবচেয়ে বড় ক্ষতি হতে পারে নিজের আলাদা রাজনৈতিক পরিচয় দুর্বল হয়ে যাওয়া। কারণ এনসিপি যদি সবসময় জামায়াতের সঙ্গে একই রাজনৈতিক লাইনে হাঁটে তাহলে ভোটারদের একটা অংশ প্রশ্ন করতেই পারে, তাহলে এনসিপি আলাদা দল কেন? আবার জামায়াতের দিক থেকেও প্রশ্ন থাকতে পারে, আমাদের সংগঠন ভোট এবং মাঠের শক্তির উপর ভর করে নির্বাচনে এগিয়ে গিয়ে এখন আলাদা জায়গা কেন চাইছে? এখানে তৈরি হচ্ছে টানাপোড়েন। আর এই টানাপোড়েনের সবচেয়ে বড় পরীক্ষা হতে পারে ঢাকা। জাতীয় নির্বাচনের ফলও এখানে একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। ইসি প্রকাশিত মোট ভোটের হিসাবে জামায়াত জাতীয়ভাবে এনসিপির চেয়ে অনেক এগিয়ে। তবে সিটি কর্পোরেশন নির্বাচনে সেই জাতীয় ভোটের হিসাব সরাসরি বসিয়ে দেওয়া যাবে না। কারণ স্থানীয় নির্বাচনে প্রার্থীর ব্যক্তিগত জনপ্রিয়তা, এলাকার সংগঠন, স্থানীয় সমস্যা এবং ভোটারদের সম্পর্ক অনেক বড় ভূমিকা রাখে। অর্থাৎ জাতীয় নির্বাচনে যে দল এগিয়ে, মেয়র নির্বাচনে সেই দলই জিতবে এমন কোনো গ্যারান্টি নেই। এবং এখানেই এনসিপির সুযোগ। নতুন দল হিসেবে তারা যদি তরুণ ভোটার, শহুরে মধ্যবিত্ত, শিক্ষিত ভোটার এবং জুলাই আন্দোলনের রাজনৈতিক আবেগকে স্থানীয় নির্বাচনের ইস্যুর সঙ্গে যুক্ত করতে পারে তাহলে তারা জাতীয় নির্বাচনের তুলনায় অনেক ভালো ফল করতে পারে। কিন্তু উল্টো ঘটনাও ঘটতে পারে। যদি মাঠে শক্ত সংগঠন না থাকে, যদি প্রার্থীকে ভোটাররা যথেষ্ট গ্রহণ না করে, যদি কর্মীদের মধ্যে সমন্বয় না থাকে, তাহলে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তা দিয়ে স্থানীয় নির্বাচন জেতা খুব কঠিন। আর এখানেই এনসিপির সামনে আসল পরীক্ষা। কারণ রাজনীতি শুধু বক্তব্যের জায়গা নয়। রাজনীতি মানে ভোটের দিনে বুথে মানুষ নিয়ে আসা। রাজনীতি মানে ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত সংগঠন তৈরি করা। রাজনীতি মানে একজন ভোটারের সমস্যার সময় তার পাশে দাঁড়ানো। আর স্থানীয় নির্বাচন সেই পরীক্ষাটাই সবচেয়ে কঠিন ভাবে নেয়। তাই এখন যে প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো, এনসিপি কি জামায়াতের সঙ্গে সমঝোতার রাজনীতি থেকে বের হয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবে, নাকি দুই পক্ষ আবার নতুন কোনো সমঝোতায় পৌঁছাবে? এখানে তৃতীয় একটা সম্ভাবনাও কিন্তু আছে। সম্পর্ক পুরোপুরি ভেঙে না গিয়ে স্থানীয় নির্বাচনে আলাদা প্রার্থী দেওয়া। অর্থাৎ জাতীয় রাজনীতিতে কিছু বিষয়ে সমন্বয় থাকবে, কিন্তু স্থানীয় নির্বাচনে যে যার মতো লড়বে। এটাও বাংলাদেশের রাজনীতিতে অসম্ভব কিছু নয়। আর যদি এমন হয় তাহলে সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটি হতে পারে ঢাকা দক্ষিণ। একদিকে এনসিপির আসিফ মাহমুদ, অন্যদিকে জামায়াতের সাদিক কায়েম। দুজনই তরুণ প্রজন্মের কাছে পরিচিত মুখ। দুজনের রাজনৈতিক যাত্রার পেছনে রয়েছে ছাত্র তরুণ রাজনীতির গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই এই লড়াই হলে শুধু ভোটের ফল নয়, কে তরুণদের বেশি টানতে পারে, কে শহুরে ভোটারদের কাছে বেশি গ্রহণযোগ্য হতে পারে, কে নিজের সংগঠনকে বুথ পর্যন্ত নিতে পারে, সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। আর ঢাকার ফল যদি কোনো এক পক্ষের পক্ষে খুব শক্তভাবে যায় তাহলে তার প্রভাব শুধু ঢাকা শহরে থাকবে না, সেটা জাতীয় রাজনীতির ভবিষ্যৎ জোট, নেতৃত্ব এবং ক্ষমতার হিসাবেও প্রভাব ফেলতে পারে। তবে একটা কথা মনে রাখতে হবে, এই মুহূর্তে জোট ভাঙনের গল্প যতটা উত্তেজনাপূর্ণ, বাস্তব রাজনীতি তার চেয়েও বেশি জটিল। আজ যে দল আলাদা পথে হাঁটছে, কাল আবার সেই দলই নতুন সমঝোতায় ফিরতে পারে।
আজ যে নেতা একে অপরের সমালোচনা করছেন, নির্বাচনের সময় তারাই হয়তো একই মঞ্চে দাঁড়াতে পারেন। কারণ রাজনীতিতে স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রুর চেয়ে অনেক সময় স্থায়ী স্বার্থই বড় হয়ে ওঠে। আর এখন এনসিপি ও জামায়াতের সামনে সবচেয়ে বড় স্বার্থ হচ্ছে কে ভবিষ্যতের রাজনৈতিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। জামায়াত কি তাদের দীর্ঘদিনের সংগঠন ও ভোট ভিত্তি আরও বিস্তৃত করতে পারবে, নাকি এনসিপি জুলাইয়ের তরুণ শক্তিকে ধরে রেখে একটি আলাদা জাতীয় রাজনৈতিক ব্র্যান্ড তৈরি করতে পারবে? আর খেলাফত মজলিসের সরে দাঁড়ানোর পর 11 দলীয় জোটের যে ফাটল দেখা দিয়েছে, সেটা কি আরও বড় হবে, নাকি আবার নতুন কোনো সমঝোতায় জোড়া লাগবে? উত্তরটা এখনো পরিষ্কার নয়। কিন্তু একটা জিনিস পরিষ্কার, জাতীয় নির্বাচন শেষ হয়েছে, কিন্তু বাংলাদেশের নির্বাচনী রাজনীতি শেষ হয়নি, বরং আসল স্থানীয় শক্তির পরীক্ষা এখন সামনে। আর সেই পরীক্ষায় ঢাকা হতে যাচ্ছে সবচেয়ে বড় মঞ্চগুলোর একটি। তাই সামনে শুধু মেয়র নির্বাচন দেখবেন না, দেখবেন কে কার সঙ্গে যাচ্ছে, কে কাকে ছাড় দিচ্ছে, কে নিজের শক্তিতে মাঠে নামছে, আর কে অন্যের সংগঠনের উপর ভর করে এগোচ্ছে। কারণ শেষ পর্যন্ত রাজনীতির সবচেয়ে কঠিন প্রশ্নটা খুব সহজ, আপনার পাশে কতজন নেতা আছে সেটা নয়, ভোটের দিন আপনার পাশে কতজন মানুষ দাঁড়ায় সেটাই আসল। এখন আপনার কি মনে হয়, এনসিপির জন্য জামায়াতের সঙ্গে সমন্বয় করে এগোনো বেশি লাভজনক, নাকি এখান থেকে তাদের স্বাধীন রাজনৈতিক পথ তৈরি করা উচিত? আর ঢাকা দক্ষিণে যদি আসিফ মাহমুদ বনাম সাদিক কায়েমের লড়াই হয়, তাহলে আপনার চোখে কে এগিয়ে? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন সহজ ভাষায় রাজনীতির ভেতরের হিসাব বুঝতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।